দর্শক, চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। প্রতিদিন পত্রিকা খুললেই রাজনীতির খবর। আমরা জানতে চাই দেশ কেমন আছে এবং রাজনীতির খবরের নিচে দেশে অন্যান্য কি হচ্ছে সবকিছু কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এরপরেও রাজনীতি নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। নির্বাচন হবে কি হবে না সেই নিয়ে, নির্বাচন হলেও কোন পদ্ধতিতে হবে সেই নিয়েও বিতর্ক চলছে। আবার জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর থেকে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, জুলাই সনদের উপর গণভোট হবে কিনা, এখন গণভোট হলে এখন নির্বাচন সম্ভব নয় কেন, বা ফেব্রুয়ারিতে নির্বাচন কতটুকু সম্ভব, সবকিছু নিয়ে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এবং আমরা জানতে চাই আসলে কেমন চলছে আমাদের মাতৃভূমি, সেই নিয়ে আমরা আজকে কথা বলবো রাউন্ড টেবিলের আয়োজনে। আমাদের সাথে চারজন অতিথি আজকে রয়েছেন, পরিচয় করাবো। আছেন AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। আছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। আছেন মোজাম্মেল হক চঞ্চল, সাংবাদিক। আছেন ফারুক হাসান মুখপাত্র, গণ অধিকার পরিষদ। স্বাগতম আপনাদের সকলকে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ফারুক হাসানের কাছ থেকে শুরুতে শুনবো, যেটা বলছিলাম আসলে দেশ কেমন চলছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, গত 2024 সালের যে জুলাই আগস্ট গণ আন্দোলন বা গণ বিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এই গণ অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ডিমান্ড ছিল যে আমরা একটি নতুন সুন্দর বাংলাদেশ উপহার পাবো, নতুন বাংলাদেশে বসবাস করব, যেখানে আমাদের মুক্ত বাগ থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, আমরা মুক্তভাবে চিন্তা করব, কথা বলবো। আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান যেগুলোকে বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকার ভেঙে চুরমার করে দিয়েছে, সেগুলো রিফর্ম হবে, রিকনস্ট্রাক্ট হবে। তো এরকম সামগ্রিক যে একটা প্রত্যাশা, ডিমান্ড, সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1 বছরে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আজকে আমরা 1 থেকে 1.5 বছর এই সরকারকে সময় দিয়েছি। এই 1-1.5 বছরে সরকারকে কিন্তু এখন জনগণ তার জনতার কাঠগড়াই দাঁড় করানোর একটা সুযোগ এই সরকারই তৈরি করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি আসলে একবারেই যে শতভাগ হতাশ কিংবা হয় নাই কিছু, এটাও বলতে চাই না। আবার জনগণের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, যে ডিমান্ড, এটাই সরকার করতে পেরেছে বা বাস্তবায়ন করেছে বা পূরণ করতে পেরেছে, এটাও আমি বলতে চাই না। সেখান থেকে আমি আসলে এই মূল্যায়নটা আরও কিছুদিন গেলে জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। জনগণই আসলে চূড়ান্ত মূল্যায়ন করবে, চূড়ান্ত জাজমেন্ট দিবে এই সরকারের সফলতা কতটুকু, ব্যর্থতা কতটুকু। তবে একজন রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার মানে এই সরকারের বাস্তবায়ন করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারে নাই। এটাই সরকারের সবচাইতে বড় ফেইলিওর, ব্যর্থতা। তো আমরা গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আমরা আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশটাকে নতুন করে দেখতে চাই, নতুনভাবে বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের জায়গাটা আমরা এই সরকারকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে আসছি। এই সরকারের অবারিত সুযোগ ছিল, অবারিত, যেটা আসলে আমাদের চিন্তার বাইরে। বাট এই এত সুযোগ থাকা সত্ত্বেও সরকার এবং সরকারের যে স্টেটগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, এরা আসলে সঠিকভাবে কাজ করতে পারে নাই বা ফাংশন করতে পারে নাই। তার জন্য গণ অধিকার পরিষদ কি ভাবছে, গণ অধিকার পরিষদ নির্বাচনে কিভাবে যাবে, কার সাথে যাবে বা কি পরিকল্পনা? না দেখেন, এখন এই যে দেখেন সরকার প্রধান প্রতিদিনই মিডিয়াতে এসে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি, এটা সেটা ইত্যাদি। তারপরেও পলিটিক্যাল পার্টিগুলো কনফিডেন্স পাচ্ছে না যে আসলেই নির্বাচন হবে কিনা। জনগণের মধ্যে কনফিডেন্সের অভাব। জনগণ এখনো প্রশ্ন করছে যে আসলে কি নির্বাচন হবে, আদৌ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি সঞ্চালক, আপনি শুরুতেও বললেন যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, হবে কি হবে না, এই যে নানামুখী সন্দেহ, সংশয়, সংকট ইত্যাদি রয়েছে, এগুলো তো রাজনীতির মধ্যে চলমান। তো তারপরেও আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছি নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয়, এই দেশ আবারও চরম বিপদের দিকে ধাবিত হবে এবং মহাসংকটে পড়বে, যেখান থেকে আসলে বের হয়ে আসাটা অত্যন্ত জটিল এবং দুঃসাধ্য বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা আসলে আগামী নির্বাচনে কোন দিকে যাব, কার সাথে যাব, এটা এখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই। তবে আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা আমাদের জায়গা থেকে আমরা নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যখনই হোক ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সেটা জোটবদ্ধভাবে হতে পারে, এককভাবে হতে পারে। তবে আপাতত আমরা এককভাবে আমাদের প্রস্তুতি চালাচ্ছি। বাকিটা আসলে সময় বলে দেবে যে বিএনপির সাথে জোটবদ্ধ হবো নাকি জামাতের সাথে হবো, নাকি আমাদের নেতৃত্বেই আমরা ইয়াং বেস যে পার্টিগুলো রয়েছে এই পার্টিগুলোকে ইউনাইটেড করে আমরা নিজেরাই একটা জোটের আত্মপ্রকাশ ঘটাবো। সব লাইনের আলোচনা আমাদের মোটামুটি চলমান। বাকিটা আসলে সময়, পরিবেশ এবং রাজনৈতিক অবস্থা বিবেচনায় আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা AKM পাটোয়ারির কাছে শুনবো। এই যে বলছিলেন, ফারুক বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখনো কনফিডেন্স পাচ্ছে না নির্বাচনে যাওয়ার। আপনার কাছে কি মনে হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলাপটা চলছে, যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে কি বিভিন্ন দলগুলো কনফিডেন্স পাবে বা আস্থা পাবে নির্বাচনে যাওয়ার? ধন্যবাদ সব আলোচক, ধন্যবাদ উপস্থাপিকা, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমাদের ইলেকশন
তো আমাদের প্রবলেম না। যদি ইলেকশন যদি প্রবলেম না এই জন্য যে তাহলে হাসিনা মার্কা ইলেকশন তো হয়েছে, হাসিনা ইলেকশন করছে না, রাতের পর দিনে করছে, তো আমরা কি ওই রকম ইলেকশন চাচ্ছি কিনা? ইলেকশনের যে মূল আছে সেটা হলো ক্রেডিবল, অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি আসতে হবে এবং সবার ওয়ার্ল্ড ওয়াইড এটা গ্রহণযোগ্য হতে হবে। আমাদের আগে তো ইলেকশন প্রিভিয়াস গভর্নমেন্ট যে ইলেকশন করছে সেটা ইলেকশন করছে, গ্রহণযোগ্যতা পায় নাই। তাহলে আমাদের ইলেকশন কিন্তু একমাত্র সমস্যা না, সমস্যা হলো যে ক্রেডিবল ইলেকশন করতে পারছে কিনা। তো ক্রেডিবল ইলেকশন করতে যেগুলি কতগুলি যে সিমটম থাকে, রুগী মরার আগে একটা সিমটম দেখা যায়, যে মৃত্যুর একটা লক্ষণ থাকে। তো ইলেকশনের জন্য এই যে ইলেকশনের যে লক্ষণ, আমরা কোনো লক্ষণ পাচ্ছি না। কেন পাচ্ছি না? সেটা যেখানে আমাদের যে রাতের ভোট দিনে করছে একটা অফিসারকে জবাবদিহির আওতা আনা যায় নাই, তাইলে 4 জন লোককে সিপি ইলেকশন কমিশন অত্যন্ত ভালো লোক, কমিশন যে কটা বানাচ্ছে সব কটাই ভালো লোক, ওদের ইন্টেনশনও ভালো, কিন্তু গত হলে যে ইলেকশনটা আমি ঘরে নেব কীভাবে রেজাল্টটা, যে ক্রেডিবল করে গ্রহণযোগ্য করে পার্টিসিপেটরি ইলেকশন করলে। কারণ এখানে প্রথমে তো আওয়ামী লীগ কী করবে, আওয়ামী লীগ ইলেকশনে করবে কিনা, আওয়ামী লীগকে যে অন্যায় করছে তার ইলেকশন দেবে না, কিন্তু আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই, যারা সাধারণ সদস্য আছে, তো তার ভোটাধিকার কী হবে? তাইলে সে তো কোনো না কোনো জায়গায় একটা প্রতিফলন হবে। তারপরে জাতীয় পার্টির কী হবে সেটা ব্যাপারে আনডিসাইডেড এখন। তো এতদিন আমরা 14 মাস হয়ে গেল কিছু করতে পারলাম না, 3 মাসে আমরা কী করতে পারবো? এটা তো আমরা তো কোনো জায়গায় তো কোনো এমন কোনো কাজ করে দেখাতে পারে না, এমন কোনো যে তাদের ক্যারিশমা দেখাতে পারে না যে তারা এত বড় একটা ইলেকশন তারা ঘরে আনতে পারবে। তাহলে ইলেকশন যদি সঠিকভাবে যে অর্থপূর্ণ না হয়, আবার যদি সিল মারে, ইয়াঙ্গেরা যদি সিল চাপ্পার মারে নিয়ে আসে, তাহলে তো কথা কী দাঁড়াবে? তাহলে তো বিএনপি দেখা যাচ্ছে যে বিএনপি এমন হইতে পারে, আমি মিডিয়াতে অ্যাডভান্স সতর্ক করার জন্য বলছি যে বিএনপি বিরোধী দলে চলে যাবে। এরা কোয়ালিশন করে যদি ইলেকশন হয়, এটা দুই দিকে বিপদ। হ্যাঁ, দুই দিকে বিপদ। এই জন্য যে ইলেকশন যদি এরা করতে যায় তাহলে বিপদ, কারণ এরা ইলেকশন করতে পারবে না, এই ভোটের বাক্সগুলো রক্ষা করতে পারবে না, এখানে সিল চাপড় মারবে। আর যদি ইলেকশন এটা করে তাহলে দেখা যাচ্ছে যে যারা আমরা মনে করতেছি তারা সরকার, ওরা বিরোধী দল চলে যাবে। যেমন এর আগে একবার ইলেকশনে তারা বিএনপিকে নেওয়ার পরে 7টা সিট পেয়েছে, এবারে হয়তো 50-60টা পাবে, কারণ এই ধরনের চক্রের দিকে যাচ্ছে। আর তাছাড়া এই যে এইসব যে কতগুলি কথা বলা হচ্ছে যে এখানে আপনার রেফারেন্ডাম দেওয়ার কথা বলা হচ্ছে, রেফারেন্ডাম প্রথম 3 মাসে দিতে পারতো, এখন ফের বিসমিল্লাহ করে শুরু করলে পরে আবার যখন আবার সমস্যা থাকে তখন বলো যে আরও একটা কাজ করার জন্য আরও সমস্যা হবে। তাহলে আমরা কি আবহমান কাল ধরে এই গভর্নমেন্ট অনির্বাচিত গভর্নমেন্ট থাকবে? অনির্বাচিত গভর্নমেন্ট থাকলে ভয়াবহ যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের কোনো চুক্তি থেকে আসছে না, যে তারা দেখেছে, সবাই জানে তার মেয়াদ কতদিন আছে, তারপর ফাংশনিং করতেছে না অ্যাডমিনিস্ট্রেটিভ, কেন করতেছে? দেখছে এদের কথা শুনে আবার কোন বিপদে পড়বো, কয়েকদিন পরে তার নতুন গভর্নমেন্ট আসবে, তাহলে কোনো জিনিসে প্রপারলি ওয়ার্ক করতেছে না, তাহলে কিভাবে ওনারা ইলেকশনটা করবে? একটা ট্রাফিক সিগন্যাল তো ঠিক করতে পারলো না, নিরাপত্তা দিতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর নাসিরের কাছে শুনবো, দেশের অস্থিতিশীল অবস্থা তাহলে কিভাবে ঠিক করবে, সেটা জনগণেরও প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং প্রিয় দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে দেশের পরিস্থিতি শর্টকাট কোনো কিছুর মধ্য দিয়ে হঠাৎ করে যদি ঠিক করার কেউ প্রশ্ন তোলে, তাহলে সেই পুরনো দিনে ফিরে যেতে হবে, যেটা কারোই কাম্য নয়। অর্থাৎ মার্শাল ল অথবা সংবিধান স্থগিত করে কোনো যদি কেউ কু করে একটা পরিস্থিতি তৈরি করে। আপনার হয়তো মনে নেই, কিন্তু আমরা যারা একটু সিনিয়র আছে আমাদের মনে আছে মার্শাল লর সময় ওই রাস্তার মোড়ে বসে বসে মানুষের চুলও কেটে দিয়েছিল, এমনও শাসন ছিল বাংলাদেশে এক সময়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই শাসন তো আমরা চাইনি। এবং সবচেয়ে বড় যেটা ফারুক ভাইও বললেন এবং আপনারা বললেন, আমি যেহেতু সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলাম, এখন লেখালেখির কারণে বিভিন্ন জায়গাতে যেতে হয়, কথা বলি এবং আমার স্বভাবজাত প্রক্রিয়ার কারণেই মিশি, মানুষের পালসটা যেটা বুঝি, একদিক থেকে একটা কৃতজ্ঞতা বোধ আছে যে সেনাবাহিনী অন্তত 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো শাসন ছিল না, একটা সুযোগ নেওয়ার একটা অপূর্ব একটা আবহ তৈরি হয়েছিল। কিন্তু প্রশ্ন ছিল সেনাবাহিনী ক্ষমতা নিতে পারতো, কিন্তু ধরে রাখতে পারতো কি? ওই মুহূর্তে যদি যিনি দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা, ওনাকে ক্যান্টনমেন্টে রাখা হতো অথবা গণভবনে রাখা হতো অথবা বঙ্গভবনে থাকা হতো, একটা ইটও থাকতো না। সব এই যে ফারুক ভাইরা আছেন ওনারা নেতৃত্ব দিতেন, ইট খুলে নিয়ে যেতেন। শেখ হাসিনা চলে গেছে, তারপরে বলা হয়েছে ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলো, বিল্ডিং ভেঙে ফেলো, এই আওয়াজে উঠেছে। ওই সময় একটা ম্যাচিউর ডিসিশন নেওয়ার মতো একটা ম্যাচুরিটি সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দেখিয়েছে, দিস ইজ ওয়ান। আর এটা হলো এই যে বর্তমানে এত অস্থিরতা যাচ্ছে, সেনাবাহিনীকে এত ধরনের উস্কানিমূলক কাজের ভিতর দিয়ে যেতে হচ্ছে, তারপরেও তারা তাদের একটা অভিষ্ট লক্ষ্য বারবারই বলছে যে উই ওয়ান্ট টু কাম ব্যাক, আমরা ব্যারাকে ফিরে আসতে চাই, আমরা দীর্ঘদিন থাকতে চাই না। একেবারে আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেছি, মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি, একেবারে অথেন্টিক কথা বলতে পারি যে যখন রাজনীতি এবং সিভিল প্রশাসনে সেনাবাহিনী আসে তখন দেশের কী ক্ষতি হয়, রাজনীতির কী ক্ষতি হয়,
সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো যে সেনাবাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রশিক্ষণ, তাদের মন মানসিকতা, তাদের লোভ লালসা সব কিছুর মধ্য থেকে তারা একটা ভিন্ন জগতে স্বাদ পায়। এই স্বাদ থেকে ফিরে আসা খুব কঠিন। এই স্বাদ পেয়েছিল বলে আজকে 11 জন অফিসারের বিচার হচ্ছে। এই স্বাদ পেয়েছিল বলে আজকে একটা পাশের দেশে এতগুলো জেনারেল চলে যাচ্ছে। এই স্বাদ পেয়েছিল বলে পৃথিবীর ইতিহাসে সার্ভিং মেজর জেনারেল শান্তিকালীন সময়ে পালিয়ে গেছে দেশ থেকে। এরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। যুদ্ধক্ষেত্রে অনেক কিছু হয়। যুদ্ধক্ষেত্রে আমাদের যে জামশেদ ছিলেন, জেনারেল জামশেদ, ঢাকা এবং চাঁদপুরের দায়িত্বে যিনি ছিলেন, উনিও পালিয়ে গেছেন অসুস্থতার ভান করে। এবং সেনা শাসন আমরা আসলে চাই না, আমরা কেউই চাই না। আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাই, সেই দিকে আমরা এগোচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা মোজাম্মেল হক চঞ্চলের কাছে শুনবো, যেহেতু একজন সাংবাদিক হিসেবে আসলে আপনারা জনগণের খুব কাছাকাছি থাকেন এবং জনগণ আসলে কি ভাবছে, তাদের সংশয়টা কি নিয়ে, সেই কথাগুলো আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন, একটু শুনি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক, কলাকুশলী এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনি দেখুন ভাই যেটা বললেন, আমি মনে করি যে আমরা কথায় কথায় বলি যে সারা বিশ্বের আমাদের গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, বিশ্ব আমাকে দিবে, রিকগনাইজ করবে যে আমাদের নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কিনা। কেন আমেরিকা যখন নির্বাচন হয় আমাদেরকে ডাকে ওরা যে তোমরা এসে দেখো আমাদের নির্বাচন ঠিক আছে, অথবা রাশিয়ার নির্বাচন আমাদের ডাকে, আমরা কিন্তু তাদের ডাকতে হচ্ছে। তো তাদের কাছে কেন প্রমাণ করতে হচ্ছে আমাদের নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে? একটি প্রমাণ হচ্ছে যে 71-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা কখনোই সুস্থিরভাবে কখনোই ছিলাম না। দেখেন আপনি 71 পরবর্তী, 75 পরবর্তী, 90, তারপর জেনারেল জিয়ার মৃত্যুর সময়, এখন পর্যন্ত অস্থির জাতিতে পরিণত হয়েছে এবং আমরা কখনো কিন্তু সুস্থির অবস্থায় নেই। কোনো না কোনো সময়, কোনো না কোনো ইয়াতে, কোনো না কোনো সমস্যার মধ্যে আমরা অতিক্রম করছি। 54 বছর পরেও কিন্তু আমরা এখনও সেই জায়গাটা যেতে পারিনি। তা আমি যেটা বলবো যে আসলে রাজনৈতিক বিদ্রোহ থেকে দেশ নিরাপদ, কারণ যখনই গণতন্ত্র ফিরবে, গণতন্ত্র থাকবে, দেশ নিরাপদ থাকবে, দেশ ভালোভাবে চলবে। ভাই যেটা বললেন যে কোনো অন্তর্বর্তী সরকারের সাথে কেউ চুক্তি করবে না, স্বাভাবিক, কেন করবে? কারণ তার তো মেয়াদ নেই। এই জন্য আপনাকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচন দিতে হবে। এখন আর প্রশ্ন আসে নির্বাচন হবে কি হবে না, অথবা দিবে কি দিবে না। না দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না, অথবা না হওয়ার কোনো সুযোগও নেই। কারণ যেখানে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং এটা মোটামুটি অলমোস্ট ক্লিয়ার, জনগণের সেই আশা এবং প্রত্যাশা রয়েছে। সমস্যা হচ্ছে যে রাজনীতিবিদরা, দেখেন আমরা একটু অনেক রাজনীতি হতে আমার মন খারাপ করতে পারেন। 111 যখন গভর্নমেন্ট সৃষ্টি হলো, 11 সরকার, তখন একটা জিনিস কিন্তু আমাদের দেশে হয়েছিল, যাদেরকে আমরা আনটাচেবল মনে করতাম, যেসব মন্ত্রী এমপি যারা, তাদের কিন্তু প্রায় সবাইকে কিন্তু জেলে যেতে হয়েছে। তারা কিন্তু কেউ ব্লু ব্লাডে ছিল না, তাদের ব্ল্যাক ব্লাড, রেড ব্লাড, এটা প্রমাণ হয়েছে যে তারাও অপরাধ করলে জেলে যেতে হয়েছে। এবং ওই সময় কিন্তু একটা জিনিস হতো, কোনো সরকারি অফিসে কোথায় কিন্তু কোনো চাঁদাবাজি, ঘুষ টুস কিন্তু একদম প্রায় বন্ধ হয়ে গেছিলো। এটা জানান সাহেব ভালো বলতে পারেন, আমাদের সাহেব ভালো বলতে পারেন, আপনারা যারা রাজনীতি করেন। কিন্তু এই গত 14 মাসে সারা দেশে যেভাবে চাঁদাবাজি, সরকারি অফিসগুলোতে যেভাবে অনাচার, নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটা ইতিহাসের রেকর্ড। আমার মনে হয় এটা আগের ফ্যাসিস্ট আমলে এত কিছু, মানে 1 বছরে 14 মাসে এত কিছু হচ্ছে বলে আমার মনে পড়ে। আমি সাংবাদিক হিসেবে যেটা বললাম আর কি, এত নৈরাজ্য হচ্ছে। আপনি দেখেন যাদের, আমি একটু পিছনে যেতে চাই, 71-এ যারা ছিলেন, আপনার ছাত্র ছিলেন, আমার মনে হয় আপনার ছাত্রই ছিলেন তখন, আর ওনাদের অনেকে যুদ্ধ করেছেন। ছাত্রই তো এদেশের সমস্ত আন্দোলন ছাত্র নেতৃত্ব দিয়েছেন। তারা কি এসে ক্ষমতা ভাগ চেয়েছে? 71 এসে কি মন্ত্রী হয়েছে? 90-এর গণ আন্দোলনে, এরশাদের আন্দোলনে যারা যে ছাত্র নেতৃত্ব দিয়েছে, ছাত্র সংঘ পরিষদ, তারা কি এসে ক্ষমতা নিয়েছে? নেয়নি। ছাত্রদের কাজ কি? আপনি দেশের কখনোই একটা ঘটনা ঘটলে ছাত্র ফ্রন্টলাইনে থাকে, দেশবাসী তাদের সাথে থাকে, এবং ওইখান থেকে মুক্ত হওয়ার পরে যে যার কাজে ফিরে যায়, যে ইঞ্জিনিয়ার কাজে ফিরে গেলো, যে ডাক্তার তার কাজে ফিরে গেলো, ছাত্র তার কাছে পোর্টেবল ফিরে আসবে। এই প্রথম যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে ছাত্রদের নামে, সারা দেশের ছাত্ররা কিন্তু পড়াশোনা করে তাদের পড়াশোনাটা চলে গেছে। কিছু সংখ্যক ছাত্র নামধারী, আমি না কিছু সংখ্যক বলবো, যারা এইটা সুবিধা নিচ্ছে। এবং আপনি দেখবেন এখন কিন্তু 100 কোটি টাকা, মানে এরকম টাকাই না, এখন যা অবস্থা দাঁড়িয়েছে, শুনলাম কি অমুকে তো ওইখান থেকে 100 কোটি টাকা নিয়ে গেছে, ওই শিল্প প্রতিষ্ঠান অমুককে 200 টাকা গেছে। আমরা সাংবাদিক অনেক কিছু জানি, অনেক কিছু আমরা শুনি, কিন্তু ওগুলো তো সবসময় প্রকাশ করাও যায় না। এই যে নৈরাজ্য মুক্ত করতে হলে দেশকে গণতান্ত্রিক পরিবেশে আসতে হবে এবং নির্বাচন হতেই হবে। আপনি যেটা বললেন যে জনগণ কী চায়, জনগণের একটাই প্রত্যাশা এই মুহূর্তে, যে সে 3 বেলা ভাত খাবে, অথবা 3 বেলা খাওয়া খাবে, রাত 2টার সময় বাসায় ফিরবে, তাকে ছিনতাইয়ে ধরবে না, তার সামাজিক নিরাপত্তা থাকবে, তার সাংস্কৃতিক নিরাপত্তা থাকবে, তার কথা বলার নিরাপত্তা থাকতে হবে। এখন তা নাই। আপনি কিছু কথা বলবেন, আপনার ভিতরে কোনো অপসৃষ্টি করে আপনাকে। আপনি কালচারের কথায় আসলেন, বাংলাদেশের খেলাধুলার এখন কি অবস্থা? সেই জায়গায়ও কি রাজনীতি ঢুকে পড়ে? আরও খারাপ অবস্থা হয়েছে। আপনি তো খেলাধুলা এখন তো নাই বলা যায়, আগে পুরোটাই পরিবর্তন হয়েছে। রাজনীতি তবুতে কিছু আছে, এই যারা রাজনীতি করে তারা তো মাঠে গেলে কথা বলতে পারেন।
আগে মাঠে খেলা ছিল, এখন মাঠে খেলাটা নেই। আগে সংগঠকরা যারা এদেশে এবং সবসময় তাই হয়, যারা বিত্তবান তাদের অর্থায়নে কিন্তু পৃষ্ঠপোষকতা কিন্তু খেলাধুলা চলে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজেদের টাকা খেলাধুলা হচ্ছে তাদের সবাইকে ঝেঁটিয়ে বিদায় করে নিজের ইচ্ছা মতো এই এখনকার ক্রীড়া প্রশাসন যা আজকে তাকে ইচ্ছে করে আপনি পুরো ফেডারেশন দখল করে নিয়েছে। খেলা বলতে কিছুই নেই, আমাদের কোনো প্ল্যান নাই, চলতেছে চলতেছে। খেলাধুলার রাজনীতি নিয়ে আবারও আপনার কাছে শুনবো। আমরা এ কে এম পাটোয়ারির কাছে আবার জানতে চাই যে অনেকেই মনে করছে বা আমরা এখনো এরকম একটা কথা শুনলাম যে যারা ছাত্র ছিল তারা আসলে আন্দোলন করে ঘরে ফিরে যাওয়াটাই ভালো ছিল, তাদের রাজনীতিতে আসা উচিত হয়নি। আপনার এখানে কি মনে হয়? দেখুন, এটা ছাত্রদের দোষ না, এটা ছাত্রদের যারা গাইড করছে। যেমন আমরা স্বাধীনতা সংগ্রাম করছি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। তো ওই সময় সাইদ খলিফা ছিল, তাদেরকে তখন বলা হইল সরকার তরফ থেকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তখন কিন্তু তারা পাওয়ার শেয়ার করে নাই। আমরা দেশের অস্তিত্ব, একটা পতাকা, একটা ভূখণ্ড দিছি, তাহলে আমরা পাওয়ার শেয়ার করলাম না। সরকার পরিবর্তন 6 মাসের মধ্যে হইতে পারে, 5 বছরে 5 বার সরকার পরিবর্তন হইতে হবে। তাহলে রাষ্ট্র স্বাধীন করার সরকার পরিবর্তন তো এক না, মূল্যর দিক দিয়ে, ওয়েটের দিক দিয়ে, সব দিক দিয়ে। তাহলে এখানে কি করলো ইউনিস গভর্নমেন্ট সাহেব, ওইটারে বসে আমার নিয়োগকর্তা, ওই নিয়োগকর্তার কোথা থেকে পাইলো? তাদের মধ্যে ফ্যাকশন আছে। তারা তো সর্বসম্মতক্রমে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন সবাই তো ওনাকে বসায় নাই। তো একটা ফ্যাকশন বসানোর পরে উনি করলেন ওনার নিয়োগকর্তা। তো নিয়োগকর্তার একটা দলিল করলে তো বায়া দলিল লাগবে। আমি চ্যানেলে বিক্রি করতে গেলে পারবো, আমার দলিল কোথায়, আমার অথরিটি কোথায়? তো উনি বলছেন ওনার অ্যাপয়েন্টিং অথরিটি। উনি অ্যাপয়েন্টিং অথরিটি সেটাই তো উনি জানেন না, কারণ অ্যাপয়েন্টিং অথরিটি কীভাবে হইতে হয়। তো সেখানে উনি সংবিধান রক্ষা করলেন, সংবিধান রাখলেন, সংবিধানের অধীনে আবার শপথ করলেন, আবার সংবিধান মানতেছেন না। তো একদিকে তো যাবেন আপনি। তো সেখানে সেটা মানে কারণ হচ্ছে ওনার অভিজ্ঞতার জন্য, উনি রাষ্ট্র চালানোর মতো দক্ষতা ওনার নাই। থাকলে আজকে 13 মাসের মধ্যে এখনো কোনো কিছু একটা সেকশন কাজ করছে না, না পুলিশ করছে, না অ্যাডমিনিস্ট্রেশন করছে, মারামারি এবং হচ্ছে। রাজনৈতিক দলের নেতারাই আসলে এমন কথা বলছেন, বা আপনাদের মতো সামনের সারিতে যারা আছেন তারাই যদি এমন কথা বলেন যে এত কনফিউশন, এত সংশয়, তাহলে সাধারণ জনগণ সেই জায়গায় কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা বলতেছি আমি। কারণ হচ্ছে কি, একটা লোকের কাজ দেখলে তো, পারফরমেন্স দেখলে, মুন্সিয়ানা দেখলে বোঝা যায়। যেমন আর্মি মুন্সিয়ানা দেখাতে পারে না। আর্মি বললো আমরা দায়িত্ব নিচ্ছি, তাহলে ভাঙলো কেন? এর দায়িত্ব তো আর্মির উপরে আসবে। আর্মি এদের বিচার করতেছে। আর্মি আবার যারা হুকুম দিছে হাসিনাকে হেলিকপ্টার করে পাঠিয়ে দিছে। একটা লোক একটা কোনো রকমের নাই, কনসিস্টেন্সি নাই। তো এতে তো বোঝা যাচ্ছে এদের অভিজ্ঞতা নাই। উনি যে বললেন আর্মি মুন্সিয়ানা দেখাতে পারে নাই, তো তাহলে আর্মি যদি মুন্সিয়ানা দেখাতে পারে, আমার উপরে আস্থা রাখেন, আমাকে বিশ্বাস করেন, তো বিশ্বাস আমরা করলাম, করার পরে বাড়ি ভাঙলো কেন, গণভবন ভাঙলো কেন, এই পেটিকোট দেখাচ্ছে কি জন্য? এগুলো সারা বিশ্বের মধ্যে আমাদের ভাবমূর্তি কোথায় চলে যাচ্ছে। কিন্তু সেটা কিন্তু রক্ষা করতে পারে না। তো এটার জন্য বেশি কিছু লাগে না, তো এটা নিয়ে ট্যাঙ্ক নিয়ে আসা লাগে না, তো শুধু 2টা ইউনিট দিলে তো এই স্থাপনাগুলি রক্ষা হইতো। এখন আমি ডিটারমেন্ট সেটা করতে বুঝতে হবে। কারণ ব্যাপার হচ্ছে কি, পুরা প্রশাসনকে শেখ হাসিনা 14 বছরের মধ্যে সবগুলি ইনিফিশিয়াল লোকজনের আনছে, জানে কম মানে বেশি। কদমবসি মার্কার লোকেরা নিয়ে আছে। এই কদমবসি মার্কার লোক দিয়ে রাষ্ট্র রক্ষা করা যায় না। এখানে ডিটারেন্ট করতে হবে, বুঝতে হবে যে আগে 10 দিন আগের কথা চিন্তা করতে হবে, বুঝতে হবে এরকম লোক সবার জন্য, রাষ্ট্র চালানোর জন্য না। সাইকেল চালানো রাষ্ট্র চালানো তো এক না। তো এখন সেখানে সেই ধরনের লোকগুলি আনে না। তারপরে আমরা সবসময় দেখেছি ইয়াতে তোমার পোর্টফোলিও পরিবর্তন হয়েছে। তো একটা স্থানীয় সরকার মন্ত্রী এখানে সবসময় আমরা দেখেছি। একসময় এটা বঙ্গবন্ধু ছিল, তাজউদ্দিন ছিল, ছিল জিল্লুর রহমান ছিল, সালাম তালুকদার ছিল। তাহলে ওখানে রাষ্ট্রের 60% ব্যয় হয়। একটা ছেলেকে কি কিছুর উপর ভিত্তি করে দিচ্ছে? ইউনূস সাহেবের যদি মিনিমাম যদি জ্ঞান থাকে, তাহলে উনি এই লোকটা কী করে করবে? তাকে স্থানীয় সরকার কীভাবে করে? রাষ্ট্রের যে 60% খরচ হচ্ছে ওর মধ্যে, তার পরিপ্রেক্ষিতে আমরা কী করছি, পিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাহলে হাসিনার ওই যে আছে জাহাঙ্গীর কাছেও পাওয়া গেছে, তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? তাহলে সরকার পরিবর্তন করলাম কেন আমরা? যদি শেখ হাসিনার ওয়াটার টিবয়ের কাছে যদি 400 কোটি টাকা পাওয়া যায়, আর আসিফ মাহমুদের পিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যায়, তার কাছে পাওয়া গেছে 16 বছরে, আর এরা 4 বছর হয়েছে, তাহলে আমরা এই সরকার পাল্টালাম কি জন্য পাল্টালাম? তাহলে তো এখন ঘটনা হচ্ছে, কথা বলা এক জিনিস আর ইফিসিয়েন্সি আরেক জিনিস। যে কোনো লোক, একই লোক, যেমন আপনি পুলিশে আছে 3 লক্ষ, কিন্তু 12,000 আছে র্যাবের পারফরমেন্স পুলিশের চেয়ে ভালো, তো সেখানে সংখ্যা দিয়ে হয় না। তো এখানে যে রুটিন ওয়ার্কের মধ্যে একটা মন্ত্রী পরিবর্তন হচ্ছে না, এয়ারপোর্টে যে অস্ত্র নিয়ে ঢুকতেছে, এটা এগুলোর মানেটা কি? তার মানে হলো কি, উনি যে পরিবর্তন করবে সেটাও বুঝতেছেন না উনি কী করবে। তো এখন ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে ওনার কাছে অন্য কোনো আছে। আমার সাথে ব্যক্তিগত ওনার ভালো সম্পর্ক। আমি ওনাকে প্রশ্ন বহুবার করছি, এর আগে অন্য মিডিয়াতে বলছি, স্যার আপনি উত্তর দেন তো। অন্য কোনো প্ল্যান আছে? প্ল্যান তো অবশ্যই আছে। প্ল্যান বোঝা যায় না যে লবণ একবারে স্ত্রী লবণ বেশি দিছে, স্বামী মারলো তারে, পরে লবণ কম দিছে মারে, বলে যে কী ব্যাপার, লবণ বেশি দিলেও মারো, কম দিলে, বলে মারার নমুনা দেখে না তোমার রাখবো না।
তো একটা হ্যাঁ, তো নমুনা লবণ তো বিষয় না এখানে, বিষয় হচ্ছে মারার নমুনা দেখে বলছে তারা রাখবে না। তো এখন ইলেকশন করবে, ইলেকশনের যেটা হলো ওনার ফার্স্ট ম্যান্ডেট হলো ইলেকশন কমিশনকে রিসাবল করা, যারা দিনের পর রাত্রে বসে একটা দৃষ্টান্ত স্থাপন করা যে চলো তুমি এরকম করছো কেন। যেমন আর্মির কথা আমরা বলতেছি না এখন আইনের শাসন, কিন্তু আইনের শাসনের পক্ষে আমরা, কিন্তু কত হলে আইনের শাসনের একটা পদ্ধতিগত আছে, কারণ এখানে বুঝারও একটা আছে। এক লোক আর্মিতে ঢুকছে, সে ঢুকার পরে মাকে টেলিগ্রাম দিচ্ছে যে আমি আর্মিতে ঢুকছি, পরে চাকরি চলে গেছে। তো মাকে বলে যে আমি বন্দুক ছেড়ে কামান ধরছি, তো মা মনে করছে বন্ধু মানে সেলুনে চাকরি নিছে, চাকরি চলে গেছে আর্মি থেকে। তখন সে টেলিগ্রাম করলো আমি বন্দুক ছেড়ে কামান ধরছি। মা মনে করছে সালা বন্দুকের চেয়ে বড় অস্ত্র বোধ ব্যবহার করছে, বলে আমি দোয়া করি তুমি যেন ভবিষ্যতে ট্যাঙ্ক ধরতে পারো। তো এখন এটা বুঝতে হবে তো জিনিসটা, বন্দুক আর কামান মানে দাড়ি সেভ করা, ওই সেলুনে চাকরি নিছে। তো এখন আমাদের এখানে যে আমরা অনেক কথা বলছি, আমরা অন্তত গভীরে যাচ্ছি না, দেশটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে চলে যাচ্ছে। এই যে আমরা এটা বিচার করতেছি, আমাদের এই অলরেডি পুলিশকে বলে দিছে তারা মিশনে নেবে না, তাইলে আমাদের যে একটা গর্ব করতে আমরা ফরেন এভিডেন্স নিয়ে এখন দেখছে যে এই আর্মি তো খুন করে, খারাপি করে, এইদের বিচার করি, পাবলিকলি যাচ্ছে, ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে, তাইলে এরা তখন তো প্রশ্ন আসবে যে আর্মি নিজের দেশে খুন করে তারা আমি শান্তির জন্য কেন নেব, তার মানে মিশনে সব আর্মি বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা আমরা ওইটা ঠিক রাখেও আমরা বিচারটা করতে পারতাম, কারণ বিচার আমাদের উদ্দেশ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেখানে আমরা আর্মি একটা করতে পারতাম, আমরা পাবলিক করতাম না, নিউজ না করতাম, তাহলে এনারা যে এফিশিয়েন্ট না এরা, এটা তো প্রমাণ। আমার ওর সাপ পড়বে লাঠি ভাঙবে না। আমরা ডক্টর নাসিরউদ্দিন আহমেদের কাছে এই ব্যাপারে শুনবো, আর্মিদের ভাবমূর্তি এভাবে নষ্ট হওয়ার কারণটা কি? গত 16 বছর কি আর্মি আসলেই সরকারের চাটুকারিতা করেছে? এই দায় থেকে আসলে আর্মি মুক্তি কোনো অবস্থাতেই পেতে পারে না, এটা পেতে পারে না। কারণ হচ্ছে যে নির্বাচন, যে আমরা যখন আমি সেনাবাহিনীতে 2005 সালে আমি রিটায়ার করেছি, তার আগে অনেক নির্বাচনে আসলে আমরা মানে দায়িত্ব পালন করেছি সেনাবাহিনীর সঙ্গে। এখানে এটা অনেকেই বাইরের থেকে ফিল করবেন না, বাট যারা রাজনীতি করেন এবং মানে ইলেকশনের মাঠে থাকেন তারা জানেন যে একটা সূক্ষ্ম কারচুপি যে বলে, সূক্ষ্ম কারচুপির স্কোপ আছে, অনেক রকমের স্কোপ আছে, সেটা বলতে গেলে অনেক। এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেটার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা প্রচুর। আপনি এটা কোনো অবস্থাতে যদি সেনাবাহিনী প্রধানের থেকে এবং তার সাবসিকুয়েন্ট কমান্ড চ্যানেলে সুনির্দিষ্ট একটা ডাইরেক্টিভস না আসে যে আমি এটা চাই, আমি এটা চাই, এর বাইরে যদি কোনো কিছু আমি দেখি তাহলে আমি এটা সহ্য করবো না, টলারেট করবো না, এই ধরনের একটা ডাইরেক্টিভ যখন দেওয়া থাকে তখন হয় একরকম। আর আপনার কাছে যখন ডাইরেক্টিভসটা এরকম আসে যে ডিজিএফআইয়ের একটা গাড়ি যাবে, ওই তখন তো আমাদের সময় এত মোবাইল ফোন, এত ওয়্যারলেস সেটের সিকিউরিটি ছিল না, বলতে ডিজিএফআইয়ের একটা গাড়ি যাবে, প্লেট নাম্বার এত, যা বলে সেভাবে করবা। একটা গাড়ি আসবে অথবা মোটরসাইকেল আসবে, ওই নাম্বার প্লেট লাগানো, আপনাকে বলবে, আপনি সেভাবে করবেন। এটা যদি ডাইরেক্টিভ হয় তাহলে আপনার কারচুপি হবেই। এখন কথা হচ্ছে যে আপনার সেনাবাহিনী প্রধান বা যিনি বাহিনী প্রধান আছে উনি কি করেন। এখন কথা হচ্ছে যে উনি কি এককভাবে নিতে পারেন? দেখেন, আজকে আমরা যখন এখানে আলোচনা করছি, 3টা ছোট্ট ছোট্ট উদাহরণ আমি দেই। একটা হলো ফ্রান্সের একটা প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন নিকোলা সার্কোজি, 5 বছরের জন্য জেলে চলে গেছেন, যে নির্বাচনের সময় উনি গাদ্দাফির কাছ থেকে টাকা নিয়েছিলেন, তার দলের জন্য নির্বাচনে উনি আরেকটা দেশের থেকে টাকা নিয়েছিলেন, তাকে কোনো সুবিধা দিয়েছেন, উনি নিজে আত্মসাৎ করেছেন, বেগমপাড়ায় বাড়ি কিনেছেন, নো কমপ্লেন লাইক দিস। একটাই কমপ্লেন হলো যে উনি নির্বাচনের আগে টাকা নিয়েছেন, ঠিক আছে? এটা একটা নিউজ। আর আজকে 2টা নিউজ আপনি দেখেন, 2টা লিড নিউজ এসছে 2টা পত্রিকাতে। একটা হলো আগামী নির্বাচনে ভারত ফ্যাক্টর, যেটা লিখেছেন হলো জিবরান খলিল, প্রখ্যাত সাংবাদিক। আরেকটা হলো নির্বাচন বাংলাদেশের, ইঞ্জিনিয়ারিং ভারতের, মঞ্জুর ইসলাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের। তাহলে এখন এখানে দেখেন যে ফ্যাক্টর যদি হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং যদি হয়ে যায় আরেক দেশের বেবি, আরেকটা দেশ ইঞ্জিনিয়ারিং করছে আমার দেশের নির্বাচন নিয়ে, তাহলে আপনি সেনাবাহিনী প্রধানের নিয়ে আপনি কতটুকু ভরসা পাবেন? আপনি একটা, কারণ আপনাকে এটা স্বীকার করতেই হবে, আপনি মানেন আর না মানেন, যে এখানে একটা বিদেশি, আপনি নির্বাচনটা শুধু এককভাবে জনগণ আর প্রার্থীর মধ্যে না, আপনি এ যদি বলেন আর্মি, বি যদি বলেন ব্যুরোক্রেসি, সি যদি বলেন আপনার কারেন্সি টাকা, ডি যদি বলেন ডিপ্লোমেট, ই যদি বলেন ইলেকশন কমিশন, এফ যদি বলেন আপনার ফরেন রিলেশন, একটার পর একটা আপনি অক্ষর বলবেন, আমি বলে দিতে পারবো ইনফ্লুয়েন্স কোথা থেকে কিভাবে হয়। সুতরাং একটা সার্বিক পরিস্থিতি করার জন্য আমি যেটা আশা করেছিলাম, অনেকটা ভাই করেছেন, যে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব, একটা গ্রহণযোগ্য মানুষ, উনি পারতেন, ওনার হাতে সেইটা ছিল, আন্তর্জাতিকভাবে একটা প্রেশার তৈরি করার মতো, চোখে চোখ রেখে কথা বলার মতো, ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার মতো, ব্যুরোক্রেসিকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো ওই ক্যাপাসিটিটা ওনার ছিলেন। উনি কেন, কি কারণে সেদিকে গেলেন না? এবং সবচেয়ে বড় ছিল যেটা, যে সেনাবাহিনী ক্ষমতা নিতে চাচ্ছে না,
বারবার করে বলছে আপনি ইলেকশন করেন, আমরা ব্যারাকে চলে আসবো। এখন অনেকে এটা ব্যাখ্যা অন্যরকম করবে যে না, সেনাবাহিনী এটা তো মনের কথা না, সেটা বড় কথা না। আসবে আমরা ফারুক হাসানের কাছে শুনবো। ইসি নিয়ে কথা শুনছিলাম, ইলেকশন কমিশনে যেতে যেতে অনেকের জুতোর তলা ক্ষয় হয়ে যাচ্ছে, বা ইলেকশন কমিশনে কি আসলে সেই ষড়যন্ত্রের বাহিরে? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয় সামনে আসছে। এই যেমন ধরেন কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে দায়িত্ব দিয়েছিলাম, এরকম একটি সময়ে দায়িত্ব পালনকালে হঠাৎ করে কেয়ারটেকার গভর্নমেন্টের আলোচনাটা কেন সামনে আসলো, কেন এই ডিমান্ড মানে এই ক্রিয়েট হলো রাজনৈতিক দল বা জনগণের মাঝে? আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে জনগণ বা ছাত্র জনতা যেটাই বলেন দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে এই সরকার কতটুকু সফল বা বিফল সেটা আমি যাচ্ছি না, বাট তারা ওই নেচারের মধ্যে অ্যাডজাস্ট করে কিনা এটা একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মানে সরকার যে নেচার বা যে ক্যারেক্টারের মধ্যে তারা দায়িত্ব নিয়েছিলেন, ওই ক্যারেক্টারের মধ্যে এই সরকার এখন অ্যাডজাস্ট করে না। এই জন্যই কিন্তু বলা হয়েছে যে এই সরকারের যে প্রেজেন্ট মুড, এই মুডে যদি আগামী নির্বাচন হয়, এই নির্বাচন ক্রেডিবল, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে না। আমাদের প্রয়োজনটা ভাই, যেটা বলেন আমাদের পাটোয়ারি সাহেব, যে আমাদের নির্বাচন তো হবেই, আজকে না হোক কালকে, কিন্তু এই নির্বাচনটা বিগত গতানুগতিক 12টি নির্বাচনের মতো হলে হবে না। বাংলাদেশে খাতা কলমে 12টা নির্বাচন হয়েছে 54 বছরে, কিন্তু একটা নির্বাচন নিয়ে আমরা আসলে বোল্ডলি বলতে পারি না যে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। যদিও আমরা কেয়ারটেকার এন্ডে যে 3-4টা নির্বাচন হয়েছে এগুলোকে তুলনামূলক ভালো বলি। এখন আমাদের সবচাইতে মধ্যা কথা যেটা, যে আগামী নির্বাচনটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার, সুন্দর, গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে মানে একটি মানসম্মত নির্বাচন আমাদের হতে হবে। এখন এই সরকারের আন্ডারে, এই সরকার যে প্রেজেন্ট মুডে রয়েছে, এই মুডে এই সরকার যদি রান করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যায়, আসলে কি এই সরকারের মাধ্যমে ওই ফ্রি অ্যান্ড ফেয়ার, আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন হবে? হবে না। এই জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সরকারের প্রেজেন্ট মুড যেটা রয়েছে, এই মুড থেকে কেয়ারটেকারের মুডে যেতে হবে। তিনি কিন্তু বলেন নাই যে এই সরকারকে বদলিয়ে একটা কেয়ারটেকার আসতে হবে, তিনি বলেছেন মুড চেঞ্জ করতে হবে। কি চাচ্ছেন? না, আমরা বলেছি আমরা একমত, বিএনপির এই প্রস্তাবের সাথে আমরা শতভাগ একমত। বিকজ এই সরকারের যে নিরপেক্ষতার যে একটা প্রশ্ন ছিল, এই জায়গায় শতভাগ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকার নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারেন নাই। সরকার যখন একটা নির্দিষ্ট দলকে প্রধানতম দল, প্রথম সারির দল বানানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেন, তখন এই সরকারকে আমি নিরপেক্ষ বলতে পারি না। ইভেন এই সরকারকে যারা দায়িত্ব দিয়েছেন, এটা সরকার প্রধান নিজেই বলেছেন, ভাই যেটা বললেন যে আমাকে অমুক নিয়োগ দিয়েছেন, মানে নিয়োগকর্তা কারা? এই ছাত্ররা। ওই ছাত্রদের দল কি এনসিপি? এনসিপি অভিযোগ করছে যে এই সরকার একটা দলের দিকে ঝুঁকে গেছে, মানে সরকার নিরপেক্ষ নয়। আবার বিএনপি জামাত তারাও বলছে সরকার নিরপেক্ষ নয়, সরকার একটা নির্দিষ্ট দলের। যদি সব দলেই একই কথা বলে, তার মানে সরকার আসলে নিরপেক্ষ না। কারণ সরকার যদি নিরপেক্ষ না হয়ে থাকে, তাহলে এই সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করা কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। একেএম পাটোয়ারির কাছে শুনবো, এই সরকারকে যদি আমরা আবার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তর করি, তাহলে কি আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব? একই তো মানুষ, একই সরকার। 3 মাস তো আমি 13 মাস তো নষ্ট করলাম, 3 মাস তো লাগে ইলেকশন করতে। এখন এখানে যখন একটা সর্বসম্মতক্রম একটা সিস্টেম যখন চালু থাকে, সংসদে সেটা পাস হয়, যদি কোনো স্বৈরাচারের মনোভাব নিয়ে যদি কোনো এক কলমের কথা যদি বাতিল করে দেয়, সেটা যদি চ্যালেঞ্জ হয়ে যায়, অটো রেস্টোর হয়ে যায়, এটা রায়ের দরকার হয় না। আমাদের বিচারপতিরাও তো অনেক এদিকে লেখাপড়া করতেছে না, এরা তো আইন জানতেছে না, ওটা তো আর রায় দেওয়ার দরকার হবে না। তো একটা যদি সর্বসম্মতক্রম একটা সিস্টেম চালু হইলে, সেটা যদি সরাসরি বেআইনিভাবে যদি, যেমন শেখ হাসিনা বাতিল করেছে, কেউ দাবি উঠায় না। কিন্তু আমরা তত্ত্বাবধায়কের সময় কিন্তু বহু লোক মারা গেছে, বহু আন্দোলন করতে হয়েছে, কিন্তু বাতিল করার সময় কোনো একটা দাবি উঠে না। এরা নিশ্চয়ই ওনারা যত জ্ঞান আছে সমাজে, তাহলে সেটা কেন করলেন? কারণ মতলব খারাপ তো, যে মতলবের জন্য ওই কাজটা করছে, যে এটা হলে তারা আসবে না, ঠিক আছে? তো ওইটা করছে, তো করার পরে এখন যেহেতু চ্যালেঞ্জ হয়ে গেছে, সে তো চলে গেছে, এইসব কইরা তো লাভ হইল না। তো সে তো মনে করছে 40 আর 42 প্ল্যান দিছে, আল্লাহর প্ল্যান তো অন্যটা। মন পারপোজেস গড ডিসপোজেস একটা কথা আছে, যে সেখানে উনি প্ল্যান করলে সবচেয়ে বড় প্ল্যানার বসে আছে উপরে, যে চালাকি করলে তো হবে না। তো ওখানে এসে এটা আসছে, আসার পরে এখন উচিত ছিল কোর্টের, এই যে এতগুলো ঘটনা ঘটতেছে, বিচার বিভাগ কী করতেছে দেখতেছে, সুমোট একটা ইয়ে করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে নিরাপদ না, আর্মির তার বিরুদ্ধে পুরা। তো তখন সে বলছে আমি নিরাপদ না। তখন কমিশনারের কাস্টোডিয়ান করছে, যে তুমি 15 দিন পরে রিপোর্ট দিবা, তার কী অবস্থা, তারা খাওয়াবো। তাহলে সেখানে হচ্ছে, তাহলে আমাদের সমাধানগুলি, যে আমাদের এটা হাসিনা থাকতেও আমাদের জুডিশিয়ারি ঠিকমতো অ্যাক্ট করে নাই, তারা যদি এই সমাধানগুলি যদি তারা সোমোটো করতো, তাহলে তো আমাদের দেশে 12টা বাজতো না। এখনো কিন্তু তারা ওইটা নিয়ে বসে আছে। কেন? ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। আমি আসলে এই যে ইতিমধ্যে 15 জন সেনা কর্মকর্তাকে যে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, এটা নিয়ে আসলে আমাদের মেজর সাহেব খুব চমৎকারভাবে বলেছেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে হোলিস্টিক যে সিস্টেম বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিচারিক কার্যক্রম চালাচ্ছে, এখন পর্যন্ত সেনাবাহিনীর যতটুকু মনোভাব বা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে মনে রাখতে হবে, এই যে বিচারিক প্রক্রিয়া, এখানে আসলে ভিতরে অনেক
অসামঞ্জস্যতা ইতিমধ্যে কিন্তু রয়েছে। যেমন ধরেন আসলে কে জেলে থাকবে, কে কোর্টে মানে কোন কারাগারে থাকবে, এটা কিন্তু একমাত্র কোর্ট ডিসাইড করবে। কোর্ট ডিসাইড করার আগে আমি আপনি সরকার, কোনো প্রতিষ্ঠান, কোন অর্গান এই সিদ্ধান্ত দিতে পারেন না। কিন্তু তাদেরকে আমরা দেখলাম সেনা হেফাজতে নেওয়ার পরেই সরকার তড়িঘড়ি করে একটা নির্দিষ্ট ভবনকে কারাগার হিসেবে প্রজ্ঞাপন দিলেন। এই সরকার মানে এই যে প্রজ্ঞাপন দেওয়া বা এই সিদ্ধান্ত দেওয়া, এই সিদ্ধান্ত দেওয়ার অথরিটি সরকারের নেই। সরকার এই কাজটি করেছে। একই সাথে দেখেন আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে স্পষ্ট করে লেখা রয়েছে যে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয় এবং তাকে আটক করা হয়, আটক করার 24 ঘন্টা পরে নিকটস্থ আদালত কিংবা ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থাপন করতে হবে, হাজির করতে হবে। ইটস ল, এটা কিন্তু আইন। এখন কথা হচ্ছে যাদেরকে সেনাবাহিনী কর্তৃক সেনা হেফাজতে নেওয়া হলো, হেফাজতে নেওয়ার পরে কয়েকদিন পেরিয়ে গেলেও তাদেরকে কোর্টে তোলা হয় নাই। ইটস অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ ল। এটা কিন্তু আইনের ব্যত্যয় হয়েছে এবং ভঙ্গ হয়েছে। এখন কথা হচ্ছে এই যে তাদেরকে ট্রাইব্যুনালে কতদিন তোলা হলো, এটা কিন্তু এমনি এমনি তোলা হয়েছে এটা ভাবলে সঠিক হবে না। যখন চিফ প্রসিকিউটর প্রকাশ্যে মিডিয়াতে ঘোষণা দিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে আদালতে না তোলা হলে আমরা মিডিয়াতে তাদেরকে আত্মসমর্পণের জন্য আমরা নোটিশ জারি করব, তখনই কিন্তু করা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা সেনাবাহিনীকে কোনোভাবেই দোষারোপ করতে চাই না। সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা, আমাদের গর্বিত বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তাদেরকে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে সকল কতিপয় বিপদগামী সদস্য সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লাগিয়েছেন, তাদের পক্ষে আমি আপনি বা কোনো প্রতিষ্ঠান যদি লিগালাইজ করার চেষ্টা করে, অ্যাডভোকেসি করার চেষ্টা করে বা তাদেরকে বাঁচানোর জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মানে কাজ করে, তাহলে কিন্তু এটা এদেশের জনগণ অনেক ধন্যবাদ। আমাদের কথা ক্লিয়ার। সেনাবাহিনীর পক্ষে আমরা আছি, দিয়ে শেষ করব। এই যে দেশের এমন অস্থিতিশীল অবস্থার মধ্যে আসলে আমাদের কালচার বা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেইগুলোর অবস্থাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি একটু সেনাবাহিনী একটু কথা বলতে চাচ্ছিলাম 1 মিনিট। আপনারা যতই সেনাবাহিনী দোষারোপ করি, সেনাবাহিনী অনেক বিপদগামী সদস্য অনেক কিছু করেছে, বিভিন্ন সময় রাষ্ট্রনায়কদের তারা হত্যা করেছে, সব কিছু আছে। তারপরে দিন শেষে কিন্তু মিয়ানমার সাথে যুদ্ধ রাখলে ওরাই কিন্তু আগে যা অস্ত্র ধরবে, তখন কিন্তু আমরা কিন্তু নিজের নিরাপদ আশ্রয় খুঁজবো। কাজে সেনাবাহিনীকে তার ইয়া ঠিক রেখে, এবং সেনাবাহিনী আমাদের একটা গর্বিত অংশ, এই গর্বিত অংশকে কোনো কালিমার লাগতে না দিয়ে যারা অন্যায় করেছে তাদের একটা বিচার হোক এটার। বাট সেনাবাহিনী এত কথা না ভালোভাবে বিচার না করে ব্যক্তিগত পরিসরে মনে হয় ওই সুযোগটা দেওয়া উচিত। আর আমি যেটা বলতেছিলাম যে কালচার এবং খেলাধুলা, আসলে যেখানে রাজনীতি একটা অস্থিরতার মধ্যে সব কিছু কিন্তু অস্থির। একজন শিল্পী কোনো আসলে দল থাকা উচিত না, কিন্তু আজকে দেখেন তারা কোনো না কোনো হয়তো দলের পক্ষে কাজ করেছে, এখন তারা ঘর থেকে বেরোতে পারছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। এই যে সবখানে মানে প্রত্যেকটা জায়গায় আমাদের দলীয়করণ করে, প্রত্যেকটা জায়গায় ফ্যাসিলিটি করে আমাদের পুরো স্ট্রাকচার নষ্ট করে দিয়েছে, সারা দেশে স্ট্রাকচার নষ্ট হচ্ছে। কাজে এখান থেকে আমি বলবো যেটা যে খুব দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে, এবং একটা জিনিস আমাদের সরকার করা উচিত যে ভবিষ্যতে কোনো প্রকার যারা শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় অথবা যারা পেশাজীবী, এদের সরাসরি রাজনীতি করা আমার মনে হয় এটা যদি কোনো আইন করার দরকার হয় এটা করা উচিত। এবং ক্রিকেটের যখন খেল 6 মারবে তখন আমরা সবাই তাড়িয়ে দিচ্ছি, সে কোনো আমলিগ বিএনপি করবে। হ্যাঁ করো, তুমি পরে যা রিটায়ারমেন্টের পরে যা তুমি আমলিগ বিএনপি করো। যে একজন শিল্পী যে অভিনয় করবে তাকে কেন আমলিগ বিএনপি করতে হবে, তাকে কেন জামাত জাতীয় পার্টি করতে হবে? আমার মনে হয় এরকম কোনো একটা আইন করা উচিত। সাংবাদিক ক্রিয়া সাংবাদিক আমি বলবো যে সরকার যেতে পারে, এবং আপনারা যারা রাজনীতি আছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো, যদি ভবিষ্যতে আপনাদের এরকম কোনো ইয়ে হয়, শিক্ষক আমি তো বললাম পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখন ডাক্তার যেন আপনাকে অপারেশন করবে, সে তো আমরা বিএনপি দেখে অপারেশন করবে না, তাকে কেন আমলিগ বিএনপি করতে হবে? আমার মনে হয় এইটা ইয়াটা করা উচিত যে হ্যাঁ তুমি করো, রিটায়ারমেন্ট পড়ে যায় তুমি করো, বাট এজ এ সার্ভিস থাকা অবস্থায় পেশা থেকে আপনি কখনো করা উচিত না। সাংবাদিকদের, বিশেষ করে সাংবাদিকদের, আমি সেনাবাহিনী তো ডিএনএ টেস্ট চালু হয়ে গেছে ভাই, আমি একটু নেব। এবং আমরা সাংবাদিক, আমরা কেন দলবাজি করবো? আমরা কেন আমি একটু বলি, আজকে আমি জানি না 4 জন কে কার মায়ের জন্মদিন জানেন? আমরা আমাদের মায়ের জন্মদিন জানি না, মাকে কোনোদিন একটা কেক কেটে খাওয়াই নাই, মায়ের জন্য আলাদা করে 1 কেজি মিষ্টি নিয়ে যায়নি, কিন্তু আমরা কিন্তু নেতা নেত্রীর নামে কেক কাটি, তার জন্মদিনে কেক কাটি। কাজে যতদিন না আমরা মাকে ভালোবাসতে পারবো, যে আমার ঘরকে আমি ভালোবাসতে পারবো না, আমি কীভাবে দেশে ভালোবাসতে পারবো না। তো কাজে সাংবাদিকদেরকে আমি সবচেয়ে বেশি দায় দেবো। আমরা কিন্তু ফ্যাসিস্ট তৈরির জন্য সবচেয়ে বেশি কাজ করেছি 17 বছর। এখন কি হচ্ছে? এখন আমরা অন্য দলকে ফ্যাসিস্ট বানাচ্ছি। আগে হাসিনার জন্য আমরা খুব মায়াকান্না করতাম, এখন আমরা অন্য দলের জন্য মায়াকান্না করছি। এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। মিডিয়া কিন্তু একটা অনেক ধন্যবাদ মোজাম্মেল হক চঞ্চল। প্রিয় দর্শক যারা এতক্ষণ রাউন্ড টেবিলের আয়োজনে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে আসলে কি পেলাম যে জনগণেরও আরেকটু নিজেদের অবস্থান থেকে সচেতন হওয়া উচিত। আমরা কি করছি, আমরা কাকে ক্ষমতা দিচ্ছি, এবং নিজের জায়গা থেকে যদি আমরা সচেতন হই এবং নিজের ভোটটি দিতে পারি, তবে ভোট দেওয়ার অধিকার পাওয়ার একটি ব্যাপার আছে, সেটি আমরা পাবো। এবং নিজেরা ভোট দিয়ে আমাদের গণতান্ত্রিক সরকার, আমাদের পছন্দের সরকার নির্বাচন
অর্জন করব এবং জনগণ হিসেবে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকব, রাজনীতিবিদদের আলোচনা শুনবো, রাজনীতি সম্পর্কে সচেতন হব, সেই প্রত্যাশায় আজকের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।